মুখে লাগাম দিন। লাগাম দেওয়ার মতো কোনো কথাই আমি বলছি না। কয়েকদিন পর টিভিতে নিশ্চয় নিউজ হবে, প্রেমের টানে ইতালি থেকে বাংলাদেশে ছুটে এসেছে এক প্রেমিক। খুশবুর দু চোখ টলমলে, ক্রমশ শ্বাস বন্ধ হয়ে আসছে তার। কেউ তাকে আঘাত দিয়ে কথা বলবে এসব মানতে পারে না সে। রোহান তাকে একে একে অনেক কথা শুনিয়ে গেল, কিন্তু কোনটা সঠিক জবাব দিতে পারল না খুশবু। মায়া রিয়া রোহানকে চুপ করতে বললে উল্টে তাদের ধমকে চুপ করায় সে। রোহান তার কাজ হাসিল করে চলে গেল। বন্ধুদের আড্ডা বিষাদের রূপ নিল মুহূর্তে। খুশবু কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। অপরদিকে আরশাদ একের পর এক ফোন করেই যাচ্ছে খুশবুকে। খুশবু ফোন তোলার নামই নেই। ক্লাস শেষে 2টায়, অথচ খুশবু ভার্সিটির গেট থেকে বের হলো 3টার কিছুটা আগে। রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। তার আগুন চুল্লির মুখখানি দেখে তেমন ভাবে গায়ে মাখলো না খুশবু। আরশাদের গম্ভীর পাল্টা গম্ভীরভাবে জবাব দিল খুশবু। কোথায় ছিলে ফ্লোজি? ক্যান্টিনে। এতক্ষণ ক্যান্টিনে কি করছিলে? আড্ডা দিচ্ছিলাম। আরশাদ খুশবুর চিবুক তুলল। লালচে নাক, ফোলা রক্তিম চোখ আরশাদকে অতি সহজে জানান দিচ্ছে খুশবু কেঁদেছে। কিন্তু কেন? তুমি কাঁদছো কেন? কই? আমাদের মুখোমুখি সাক্ষাৎকার নিশ্চয়ই হাসি মুখে হয়নি। প্রতিটা দিন প্রতিটা রাত আমি তোমার কান্না দেখেছি। তোমার সবটাই আমার কণ্ঠস্থ, মুখস্থ। আরশাদ, আমি বাড়ি যাব। আগে বলো, তুমি কেঁদেছো কেন? প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি কি তোমাকে বিরক্ত করছি? আরশাদ রেগে গেল। তাতে খুব বেশি পাত্তা দিল না খুশবু, বরং পাল্টা রাগ দেখিয়ে সে হাঁটা শুরু করলো উল্টো দিকে। খালি রিক্সা দাঁড় করিয়ে উঠতে নিল, তার হাত টেনে আনে আরশাদ। হোয়াট দ্য হেল! ছাড়ুন হাত, আমি একাই যেতে পারবো। আরশাদ কোনো কথাই শুনল না। রাগে গজগজ করতে করতে খুশবুকে গাড়িতে তুলল সে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ। এত জোরে গাড়ি চালালো দেখে কিছুটা ভয় পেল খুশবু, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া জানালো না। যদি অ্যাক্সিডেন্ট হয় তবে হোক। সারাটা রাস্তায় দুজনের মাঝে কোনো কথাই হলো না। আরশাদ গাড়ি থামাতে দ্রুত নেমে গেল খুশবু। তার পিছু পিছু এলো আরশাদ। অনিমা তো তাদের অপেক্ষায় ছিল। আরশাদ খুশবুকে নিয়ে আসবে এবং মেয়ে জামাইকে একসাথে লাঞ্চ করবে, কিন্তু বেজে গেল 3টা। তাদের আসার নাম নেই। ডোরবেল বাজতেই অনিমার দরজা খুলল। খুশবু দ্রুত পায়ে ঢুকলো। তার পিছু পিছু প্রবেশ করলো আরশাদ। অনিমাকে সালাম জানিয়ে সেও ছুটে গেল খুশবুর পেছনে। স্বেচ্ছায় রুমের দরজা রুদ্ধ করতে চেয়েছিল খুশবু। সে চায় না আরশাদের সাথে আজ আর দেখা হোক, কিন্তু আরশাদ তার পেছনে এসেই দরজা বন্ধ করলো। আপনি কেন এলেন আমার রুমে? এটা আমার রুম ফ্লোজি, তুমি আমার আর তোমার রুমটাও আমার। এখন বলো তুমি কান্না করছিলে কেন? উফ, আমাকে একা থাকতে দিন। নেভার এভার। খুশবু রাগ দেখালো। বিছানায় থাকা ব্যাগটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আরশাদ পাল্টা রাগ দেখিয়ে গায়ের ব্লেজারটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আরশাদ নিজেকে স্থির করলো, এক হাতে আগলে ধরলো খুশবুকে। আমার সাথে রাগ দেখিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। তার থেকে ভালো দুজনে মিলে সমস্যার সমাধান করি। বলো জান, কি হয়েছে? রোহান এসেছিল, আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। আমি এইসব বাজে কথা কেন শুনবো? কি অন্যায় করেছিলাম আমি? প্রথমে আপনি এলেন, আমার নামে অনেকগুলো অভিযোগ জানালেন। এরপর আমার জীবনটা পাল্টে গেল। আমি কিচ্ছু চাইনি, আমি শুধু সবার চোখে আমার জন্য গুরুত্ব দেখতে চেয়েছি। অথচ দেখুন, বাবা আমাকে দূরে ঠেলে দিল। রোহান বাজে কথা শোনালো। এইসব আমার ভালো লাগছে না। আরশাদের চোয়াল শক্ত হয়ে এলো। খুশবুর মাথায় হাত বুলিয়ে নীরবে রাগটা দমন করলো। ফ্লোজি জান, আমার তোমার বিশ্বাস হয় না যে আঙ্কেল তোমার উপর রেখে আছে? দুঃখ পেও না, আঙ্কেল যা করছেন মন থেকে করেছেন, না জেদ থেকে করছেন। শান্ত হয়, এত কাঁদে না, ওকে? যা হওয়ার হয়েছে। রোহানের মুখোমুখি তুমি হবে, আমি তোমার পাশে থাকবো। তুমি দেখিয়ে দেবে তুমি যোগ্য কাউকে পেয়েছো। আচ্ছা, আপনি যদি আমাকে ঠকান তখন সবাই আমাকে নিয়ে হাসবে, উপহাস করবে। খুশবু মাথা চেপে ধরলো। তার মনে একটাই ভয়, আরশাদ যদি তাকে ঠকায় তবে কি করে লড়াই করবে সে তো মুখ থুবড়ে পড়বে। আরশাদ কিঞ্চিত হাসলো। মেয়েটার অশ্রু ভেজা চোখে উষ্ণ ঠোঁট ছুঁইয়ে বলল, আমি যদি তোমাকে ঠকাই তবে তোমার প্রতিটি মোনাজাতে আমার ধ্বংস চেও। খুশবু কিছু বলল না, চুপচাপ কাঁদলো সে। অপরদিকে আরশাদ মেয়েটার মনোযোগ ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে। খুশবুর ফোপানো ঠোঁটে স্লাইড করতে করতে শ্লেষ হাসলো আরশাদ। আচমকা খুশবু কেঁপে উঠল। আরশাদের চোখে চোখ রাখা মাথা নাড়িয়ে বলল, এখনই যান। আরশাদ, এখন না। এখনই যান। আরশাদ। 2 আঙুলের সাহায্যে খুশবুর ঠোঁট চেপে ধরল আরশাদ। খুশবু সরে যেতে চাইলে দেয়ালে ঠেসে দাঁড় করায় আরশাদ। 2 হাতের বন্ধনীতে আটকে ভীতু চাহনিতে তাকালো মেয়েটা।
আরশাদের ভাবাবেগ বুঝতে পারল খুশবু। নিজেকে ছাড়াতে চেয়ে পাল্টা দৃঢ় বন্ধনীতে আটকে গেল। আরশাদ ঘোর লাগা স্বরে বলে, ইয়োর লিপস মেড মি ড্রাঙ্ক জান। খুশবু দু চোখের পলক ফেলল। আরশাদ উন্মাদনায় ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। খুশবু সাড়া পেয়ে মেয়েটাকে ক্রমশ গ্রাস করলো সে। আরশাদ তার ফ্লুজের কোমর ছাড়িয়ে জড়িয়ে ওপর করলো। নিজের ভার রাখতে আরশাদের গলা জড়িয়ে ধরল খুশবু। ক্রমশ অবাধ্য হলো দু ঠোঁটের ছোঁয়া। অতীতের সব ভুলে আরশাদের কাছে নিজেকে সঁপে দিয়ে জগৎ ভুলল মেয়েটা। কিন্তু আরশাদের সাথে পেরে ওঠে না সে। ওষ্ঠের লড়াইয়ে হাঁপিয়ে উঠল। শ্বাস আটকে আসার মুহূর্তে দ্রুত মুখ সরালো খুশবু। আরশাদ পূর্ণ দৃষ্টি রেখে প্রেয়সীর ঠোঁটে রক্তিম ফুলে থাকা ঠোঁট জোড়া তাকে আরো বেশি বেসামাল করে তুলেছে। আরশাদ প্লিজ। নো। আর পুনরায় দু ওষ্ঠের মিলন ঘটালো। এলোমেলো হলো খুশবুর ছোঁয়া। আরশাদ ক্রমাগত ঘায়েল করলো তার ফ্লুজিকে। ফ্লুজি যখন নিজের আরশাদের ছোঁয়ায় মগ্ন, তখন আচমকা ফোন বেজে উঠল। আরশাদ খুশবুকে ছাড়িয়ে নিল। আবেগের দুনিয়া ছিন্ন হলো, বাস্তবতায় ফিরল তারা। নিজের ভুল ভেবে জিভে কামড় সরে দাঁড়াতে চাইল, কিন্তু তার শার্টের কলার টেনে ধরল ফ্লুজি। মেয়েটার চোখে অভিলাষের ঝড় বইছে। আরশাদ পুনরায় ঠোঁটে ঠোঁট ছুঁয়ে স্থির করতে চাইল মেয়েটাকে, কিন্তু খুশবু যে ধরল সে আরশাদকে ছাড়ল না। আরশাদ, হ্যাঁ, কি অনুভূতি চান? সামনে যাও। আরশাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল খুশবু। মেয়েটার অভিমানী চাহনি বুঝতে পারল সে। খুশবুকে পেছন থেকে জড়িয়ে বলে, তুমি বেপরোয়া হলে আমাকে কি সামলাবে? ফ্লোজে ঘুমাও, ভোর হতে চললো। আর একটু থাকুন আরশাদ, আমার ঘুম আসবে না আজ। আরশাদ চুপ করে রইল। রাত 11টার পর থেকে তাদের কথা শুরু হয়েছে, আর এখন 5টা বাজতে চলল। মেয়েটা যত এলোমেলো কথা আরশাদের মন দিয়ে শুনল। খুশবু কখনো প্রেম করেনি। প্রেমিকের প্রতি একজন প্রেমিকার অনুভূতি কেমন সে তাও জানে না। রোহানের সাথে তার কথা হয়েছে খুব অল্প, কিন্তু এই অল্প স্বল্প আলাপনে রোহানের কথাই ছিল সবচেয়ে বেশি। রোহান বলেছিল তার আগামী জীবনের পরিকল্পনার কথা, তার কি চায়, কি কিনবে, কি করবে, এসব নিজেকে নিয়ে খুশবু খুব বেশি কথা বলতে পারেনি। অথচ আরশাদের কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমাচ্ছে সে। আরশাদ তার সবচেয়ে বড় শত্রু, অথচ আরশাদ এখন বন্ধু হলো কি করে? তবে কি খুশবুকে ভুলে গেছে সেই দিনের কথা, যখন হুমকির মুখে ফেলে তাকে বিয়ের জন্য বাধ্য করেছিল? আরশাদ, আমার একটা কথা মনে এসেছে। কি কথা চান? কাল রোহানের জন্মদিন। আরশাদ চুপসে গেল। খুশবুর এই দিনটার কথা মনে রাখা কি খুব জরুরি ছিল? আরশাদের নীরবতা ফুসফুস শব্দে বেশ ভালোভাবে বুঝতে পারল খুশবু। দ্রুত সে কথা পাল্টে বলে, আমি বলতে চাইছি আসলে আসলে কি? রোহান আমার কাছে একটা জিনিস চেয়েছিল। আমার কাছে সে একটা দামি ঘড়ি চেয়েছিল বার্থডে হিসেবে, তাই আর কি। খুঁজে খুঁজে গিফট আদায়, ইন্টারেস্টিং। তা তুমি কি গিফট দিতে চাও? সে আজ আমাকে যেসব কথা শুনিয়েছে, এরপরও আমার কথা শোনো, তুমি গিফট দিতে যাবে এবং তার সঙ্গে সুন্দর করে কথা বলবে, ওকে? মাথা ঠিক আছে আপনার? একদম ঠিক। এখন কোনো কথা নাই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। অনিমার চেঁচামেচিতে ঘুম ভাঙল খুশবুর। মেয়েটা ঘুমিয়েছে বেশিক্ষণ হলো না, এর মাঝে এমন চেঁচামেচির টর্চার মানা যায় না। মুখ থেকে কাঁথা সরিয়ে পিটপিট চোখে তাকালো সে। আম্মু, কি হয়েছে? জামাইকে তুই কি বলেছিস? আমি ওনাকে কি বললাম? কই, কিছু বলিনি। এই ছেলে 100টা গোলাপ গাছ পাঠিয়েছে তোর জন্য। 2টো ভ্যান নিয়ে লোক দাঁড়িয়ে আছে গেটের বাইরে। খুশবু লাফিয়ে উঠল। কই, সে তো কিছু বলেনি। এত গোলাপ গাছ পাঠানোর মানে কি? আম্মু, আমি ওনাকে কিচ্ছু বলিনি। তোর বাপের বাগানে কি গোলাপ গাছ নেই? এত গাছ দিয়ে এখন তুই নৃত্য কর? আমার হয়তো যত জ্বালা। খুশবু নিজেই পড়লো দোটানায়। দ্রুত হাতে ফোন তুলতে দেখতে পেল আরশাদের মেসেজ। হ্যাপি রোস্ট মাইজা। 100টা ফুল দিয়ে সেই ফুল পচিয়ে কি লাভ? হ্যাঁ, আমি না হয় 100টা গাছ তোমাকে পাঠিয়ে দিলাম, সারা বছর গাছ থেকে ফুল ফুটবে, তুমি 2 চোখ ভরে দেখবে, এতেই আমার শান্তি। রোস্টে কিসডে কি সব বলছে আরশাদ? জীবনে এসব ডে পালন করেনি খুশবু। তার সিঙ্গেল জীবনে এসব দিন পালন করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আরামোড়া কাটিয়ে উঠে বসে খুশবু। ঘড়িতে বাজায় সবে 10টা। ভ্যানের লোকদের বাড়িতে ঢুকতে দেয় কাজের ছেলেটা। ভ্যান থেকে একে একে নামানো হলো 100টা গোলাপ গাছ। না, শুধু লাল নয়, নানান রঙের গোলাপে সেজেছে আজ খুশবুদের উঠান। অনিমা কাজের ছেলেটাকে আদেশ করলেন সব গাছ যেন বাগানে লাগানো হয়। ছেলেটা আগ্রহ নিয়ে চলল গাছ লাগাতে। সব গাছের মাঝে টকটকে লাল গোলাপটা ছিঁড়ে নিজের এলো কেশে সরিয়ে কানে গুজল খুশবু। মেয়েটার মনে আজ প্রজাপতিরা উড়ো উড়ো করছে। লাঞ্চের সময়টা অফিস থেকে ছুটি নিয়ে এসেছে রোহান। খুশবু আজ তাকে ডেকে পাঠিয়েছে।
এমন দিন যে তার কপালে আসবে স্বপ্নেও ভাবেনি ছেলেটা। একটি রেস্টুরেন্টে দুজনে বসে আছে মুখোমুখি। খুশবু পিৎজার স্লাইস কামড় দিয়ে বসিয়ে দূর থেকে আর চোখে তাকালো আরশাদের পানে। আরশাদ রোহানের পেছনের টেবিলে বসে। ছেলেটা জহুরি চোখে পরখ করছে খুশবুকে। সে চায় না রোহান খুশবুর সাথে উল্টাপাল্টা কোনো প্রতিক্রিয়া করুক। এই দুপুরে পিৎজা, অন্য কিছু অর্ডার করি? না না, আমি ঠিক আছি, পিৎজাতে আমার হবে। হঠাৎ ডাকলে কেন? গতকালের জন্য আমি সরি, আসলে মাথা ঠিক ছিল না। চোরের মায়ের বড় গলা, কথাটা শুনেছেন কখনো? মানে? না মানে আপনি প্রেম করলেন, আপনার জন্য এসব, অথচ আপনি দোষটা দিলেন আমার। ব্যাপারটা হাস্যকর না? সরি, রাগের মাথায়। রাগের মাথা, তাতে কি বিবেক বুদ্ধি কি বিসর্জন দিয়েছিলেন নাকি? রোহান চুপসে গেল খুশবুর কথায়। সে কোনো গায়ে মাখল না খুশবুর কথা। তোমার হাজবেন্ড কোথায়? আমার সাথে দেখলে রেগে যাবে না? সে তো আর জানবে না। আপনি আমি একসাথে। নিন, আপনার জন্মদিন উপলক্ষে আপনার গিফট। রোহান হতভম্ব চাহনিতে তাকালো খুশবুর পানে। ঘড়ির বক্সটা এগিয়ে নিয়ে বলে, সিরিয়াসলি? জি, পছন্দ হয়েছে? রোহান দ্রুত হাতে বক্স খুলল। ঘড়িটি হাতে পেয়ে উচ্ছ্বসিত সে। খুশবু অবাক হলো, যে মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক ছিন্ন, সেই মেয়ের কাছ থেকে এতটা সহজে কি করে গিফট গ্রহণ করছে সে। আশা ঠিকই বলেছে, এই ছেলে বেহায়া। রোহান ঝটপট ঘড়িটা হাতে পড়ে নিল। তার হাসি হাসি মুখ দেখি গা পিত্তে জ্বলে উঠল খুশবুর। গতকালকের জন্য আমি সরি আসলে। ওয়েটার এগিয়ে এলো। খুশবুর অর্ডারকৃত পুদিনা লেমন জুসটি দিয়ে হাসি মুখে প্রস্থান করেন তিনি। রোহান দ্রুত হাতে জুসটি মুখে তুলে কুঁচকে ফেলল মুখ। এমন কেন? পছন্দ হয়নি? এই রেস্টুরেন্টে এটা আমার ফেভারিট, প্লিজ আপনি পুরোটা খান, না খেলে আমার কষ্ট লাগবে। রোহান হাসি মুখে পুরোটা জুস সাবার করলো। মুহূর্তে ছেলেটার মুখে যেন বিস্ফোরিত হলো। মুখ চুলকে খুশবুর পানে তাকালো সে। আমার মুখ চুলকাচ্ছে কেন? আমি কি জানি? সিরিয়াসলি প্রচন্ড চুলকাচ্ছে। রোহান অস্থির হলো। সামনে থাকা পানির বোতল ঠেসে ধরলো মুখে। ঠোঁট চুলকাতে চুলকাতে লাল হয়ে গেল তার সারা মুখ। খুশবু দাঁড়ালো, টেবিলে ভর দিয়ে ঝুঁকলো রোহানের মুখোমুখি। গতকাল যা যা বলেছেন আমি কতটা আঘাত পেয়েছি আপনি জানেন? মানুষের জিহ্বা একটা ধারালো তরবারি সমান। শুধু একটা বাক্য অপর মানুষের চিন্তা চেতনা ফালাফালা করে দিতে পারে। কুকুরের মতো ঘেউ ঘেউ গতকাল করেছেন। আজ না হয় বোবা প্রাণী হয়ে থাকুন। এটা পুদিনা পাতা ছিল না, বিছুটি পাতা ছিল। আর রেস্টুরেন্টের নামে কেস মামলা থেকে বিরত থাকবেন, না হলে ফলাফল খুব খারাপ হবে। খুশবু মুখ ভর্তি থুতু ছুঁড়ে ফেললো রোহানের মুখে। গতকালের রাগ জেদ সবটাই তার এক নিমেষে গায়েব হলো। আরশাদ পেছন থেকে হাততালি দিয়ে এগিয়ে এলো। খুশবুকে বাম হাতের সাহায্যে জড়িয়ে আগলে ধরে বুকে। ওয়েল ডান জান। শুরু থেকে শেষ সবটাই ছিল আরশাদের পরিকল্পনা। খুশবু শুধু আদেশ মোতাবেক কাজ করে গেছে। শান্ত স্নিগ্ধ দু চোখের আদলে বারংবার হারিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না আরশাদ। যতটা দিন যাচ্ছে খুশবুর সান্নিধ্য তার ধৈর্য ক্ষমতা কমে আসছে। কবে জানি ধৈর্য হারিয়ে কোনো এক অঘটন ঘটিয়ে বসে সে নিজেও জানে না। আরশাদের বাদামি মণিজোড়া ঘোর লেগে আছে। পাশে বসে থাকা সুন্দরী রমণীর শরীর থেকে আসা মিষ্টি ঘ্রাণ তার নাকে সুরি সুরি দিচ্ছে। আরশাদ জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। বাম হাতের সাহায্যে এলোমেলো করলো বাদামি চুল। গ্র্যানির সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। গ্র্যানি এর মাঝে বাচ্চার কথাও বলে ফেলেছে। অথচ এমন এক হিটলার শ্বশুর যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সে কথা কি করে বোঝাবে আরশাদ? বউ যদি প্রেমিকার মতো দৌড়ে দৌড়ে ঘুরে তাহলে বাচ্চা তো দূরের কথা, আরশাদের এই জন্মে আর দেহের ক্ষুধা মিটবে না। গত রাতে ঘুমায়নি খুশবু। আরশাদের সাথে বকবক করার মাঝে গাড়িতে ঘুমিয়েছে সে। এখন সময় রাত 8টা। বাহারুল হক 2 বার ফোন করে আরশাদকে ধমক দিয়েছেন, কিন্তু আরশাদ খুশবুর ঘুম ভাঙায়নি। বউদের কাছে ঘুমিয়ে আছে, ঘুমাক। সে চায় না জ্বালাতন করতে। আরশাদের বাহুতে ঝুঁকেই ঘুমিয়ে আছে খুশবু। আরশাদের ভ্রম হয়েছে, সব এলোমেলো ঠেকছে তার কাছে। আর কিছুক্ষণ যদি তার ফ্লুজি তার কাছে থাকে তবে আজ কিছু একটা ভুল হবেই। এই ভুল হয়তো হওয়ারই ছিল। নড়ে চড়ে আরশাদের সহিত আরও গভীরভাবে লিপ্তে গেল খুশবু। ছেলেটা নিজের ধৈর্যের প্রশংসা জানিয়ে বিদায় জানালো ধৈর্যকে। ঝটকাই কোলে তুলে নিল খুশবুকে। অন্ধকার গাড়িতে আচমকা চোখ খুলে দিশাহীন মেয়েটা। আরশাদ, আমি কোথায়? আমার কাছে বলেছি। আরশাদের দেহের সাথে চেপে আছে খুশবু। নিজের অস্তিত্ব বুঝতে পেরে লজ্জায় পড়ল সে। আপনার খালি দুষ্টামি, আমাকে উস্কে দিয়ে আপনি ভেগে যান। তোমার বাবাকে বলো তোমাকে আমার কাছে পাঠাতে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তখন তো অনেক সমস্যা। কী সমস্যা? না, বলবো না। আমাকে ছাড়ুন আরশাদ,
আজ আর আপনার কোনো কথায় আমি সাড়া দিব না। সত্যি? সত্যি? আমিও দেখবো ফ্লোজি। আরশাদ শ্লেষ হাসলো। খুশবুর গলায় আঙুল ছোঁয়াতে ছিটকে দূরে সরতে চাইল সে। আরশাদ কি করে বুঝলো তাকে সিডিউস করার মতো সহজ মাধ্যম গলা? খুশবু নিজেকে ছাড়াতে চাইলেই আরশাদ বাঁকা হাসি উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ছুঁয়ে দিতে থাকে মেয়েটার গলদেশে। আরশাদের প্রতিটি ছোঁয়ায় নিজের জেদের কাছে সহজে হেরে গেল খুশবু। আরশাদের চুল খামচে জানান দিল তার চাওয়া। তৎক্ষণাৎ বেজে উঠল আরশাদের ফোন। বাহরুল হক ফোন করেছেন। খুশবু রেগে গেল, অসহায় চোখে তাকালো আরশাদের পানে। তার মনের কামনা বাসনা প্রতিবার এভাবে বিফলে যায়। আরশাদ তাকে উস্কে দিয়ে কি মজা পায়? খুশবুর রাগান্বিত চাহনিতে ঠোঁট উল্টে আরশাদ বলে, সরি জান, আমার কি দোষ? আজ রোহানকে দেখলাম হসপিটালে ভর্তি। অর্ণিমা, তুমি যদি ছেলেটার মুখ দেখতে আটকে উঠতে। তুমি কেন গেলে সেখানে? আমার কাজ ছিল বিদায় আমি গিয়েছি। হঠাৎ দেখা হলো রোহানের দুলাভাইয়ের সাথে। সে বলল সবটা। আমিও গিয়ে এক নজর দেখে এলাম। ঠোঁট ফুলে কলা গাছ, জিহ্বা নাড়ানোর শক্তিও নেই। পোকা কামড়েছে নাকি? না না না, তাকে নাকি কে বিছুটি পাতা খাইয়ে দিয়েছে। চুলকাতে চুলকাতে ছেলেটার অবস্থা ভীষণ খারাপ। ভাতের লোকমা তুলে কেসে উঠল খুশবু। রাত বাজে 12টা। তার মনটা উড়ো উড়ো করছে কখন আরশাদের সাথে কথা বলবে আর রোহানের ব্যাপারে আপডেট পাবে। তার আগেই বাহরুল হক খবর নিয়ে হাজির। খুশবুর হাসি হাসি মুখটা দেখে জহুরি চোখে তাকালেন তার বাবা। আরশাদের সাথে রাতে কোথায় ছিলে তুমি? কোথায় আর থাকবো? রেস্টুরেন্টে। তুমি যে রাতভর তার সাথে এমন ঘোরাঘুরি করছো, এসব কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আমি মেয়ে তুলে দেইনি, তাই নিজের মর্জি মতো চলা বন্ধ করো। খুশবু মাথা ঝাঁকালো। বাহরুল হকের চিন্তা ভাবনায় অনিমা সায় দিলেও তবু বিপক্ষে একটা উত্তর যেন তার তৈরি থাকে। তিনি ফোন কেটে বললেন, এসব কি বলছো তুমি? মেয়ে তার স্বামীর সাথে ঘুরছে, আমরা বাধাতে আর কি? এই জন্যই তো চুপচাপ থাকি। তবুও এটাই আমার ফাইনাল অর্ডার। 7টার মধ্যে তোমাকে বাসাতে ঢুকতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছি, বিদায় তো আর করিনি। যেদিন মেয়ে বিদায় হবে সেদিন সারা রাত বাইরে থাকবে, আপত্তি থাকবে না? আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। খাবার টেবিলে পুনরায় নীরবতায় ছেয়ে গেল। খুশবুর ছোট মামারা চলে গেল আজ দুপুরে, তাই সারা ঘরটা কেমন নীরব শান্ত। অনিমা ভাতের লোকমা মুখে পুরে বললেন, নোহাটা চলে গেল, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা আমেজে থাকে। অফিসে নিজে নাতি নাতনির মুখ দেখবো। অনিমার কথায় ফোরন কাটলেন বাহরুল হক। নাতি নাতনির মুখ দেখা তো দূরের কথা, এমন জায়গায় মেয়ে বিয়ে দিয়েছ, স্বচক্ষে নিজের মেয়েকে দেখতে পাবে কিনা সন্দেহ। আমার মেয়ে ভালো থাকলে তাকে না দেখার আফসোস আমার থাকবে না। খুশবুর গলায় খাবারটা বিঁধে গেল। বাবা মায়ের এমন ধীর স্থির রেশারেশি আর কতকাল চলবে? সাদাসিধে জীবনটায় কিভাবে উড়ে এসে জুড়ে বসিয়ে জীবন পাল্টাতে হয় তা যেন আশার থেকে শিখতে হয়। খুশবুর জীবনটা ছিল সাদা সিধা অন্যরকম, অথচ আশাদ এসে পাল্টে দিল সবকিছু। তাদের ভালোবাসার বন্ধনে কেটে গেছে 3 মাস। খুচরো হিসেবে বললে এই তো 4 মাসের কাছাকাছি। খুশবুর ইতালিতে যাওয়ার পাসপোর্ট সহ সকল কাগজপত্র তৈরি হলেও ভিসায় গন্ডগোল দেখা গিয়েছে। এখন শুধু ভিসার কাগজপত্রের অপেক্ষা। একবার ভিসাটা ঠিকঠাক হোক, আরশাদ আর এক মুহূর্ত দেরি করবে না। সেদিনই উড়াল দেবে তার ফ্লুজিকে নিয়ে। খুশবুর পরীক্ষা চলছে। এই পরীক্ষা নিয়ে আরশাদের সাথে খুশবুর খুব কম সময় কাটানো হচ্ছে। পরীক্ষার পূর্ব সময়টাতে পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যায় মেয়েটা, অথচ সারা বছর বইয়ের সাথে তার বিচ্ছেদের প্রহর কাটে। আরশাদ গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আরিব তার পাশে দাঁড়িয়ে এটা ওটা বিশ্লেষণ করছে। খুশবু তাড়াহুড়ো করে আরশাদের সামনে এসে দাঁড়ালো। বাসা থেকে ভার্সিটির দূরত্ব বেশি নয়, কিন্তু খুশবু আজ একটু আগেই বেরিয়েছে। অবশ্য এর পেছনেও একটা কারণ আছে, আরশাদের সাথে কিছুটা সময় কাটানোর বাহানা। আজ পরীক্ষা শেষ, এরপর আবার আগের বেশভূষায় ফিরে যাবে খুশবু। খুশবুর দিকে আগাগোড়া তাকিয়ে কিঞ্চিত অবাক হলেও আরশাদ। ইদানিং তার মনে বাসা বাঁধছে কিছু প্রশ্নেরা। অনলাইনে যখন ফ্লুজির সাথে প্রেম চলছিল তখন সে দেখেছে ফ্লুজি সবচেয়ে বেশি খোলামেলা পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাতেই। এক কথায় মেয়েটা ওয়েস্টার্ন লাভার। আর খুশবুকে শুরুর দিন থেকে দেখছে গাউন বা 3 পিস যেটাই পরবে অন্য এক পাশে ঝুলিয়ে চুল খোলা রাখবে। আরশাদের মনে কিছু প্রশ্নেরা উকি দেয়। সেই মেয়েটির নাম তুবা ছিল। খুশবুর সাথে এই মেয়েটার চাল চলন আচার আচরণের অনেক ফারাক। যেমন তুবার সর্বদা এটা চাই ওটা চাই, আরশাদের কাছে তার বায়নার শেষ নেই। আর খুশবু লজ্জায় কখনো আরশাদের কাছ থেকে কিচ্ছুটিই নিতে চায় না। আরশাদের সান্নিধ্যে যেন মেয়েটার সকল প্রাপ্তি। আচ্ছা, সত্যি কি এই মেয়েটা তার ফ্লুজি নয়?
আরশাদ আর ভাবতে পারে না, মাথাটা তার কেমন কেমন যেন করছে। সত্য আর মিথ্যা সে বোঝে না, জানে না। আরশাদের ভেতরের মনটা যেন বলে ওঠে, তোমাকে হারালেই আমি সব হারাবো, তোমাকে হারালেই মুখ থুবড়ে পড়বো ঠিকানা হারানো পাখির মতো। আরশাদের চিন্তিত মুখটা দেখে খুশবু অবাক হলো, আলতো হাতেই ধাক্কা দিল আরশাদকে। এই কি হলো আপনার? কই কিছু না, গাড়িতে বসো। আবির খুশবুর দিকে দেখে বসালো। সে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, ভাবি, আমি কিন্তু কাবাব মেয়ে হাড্ডি হতে আসিনি, সামনেই নেমে যাব। আবির ভাইয়া, তুমি আমাকে আর তোমার ভাইকে একসাথে দেখলে পালাই পালাই করো কেন? আমি চাই না তোমার প্রাইভেসি নষ্ট করতে। আমাদের আবার কিসের প্রাইভেসি? বিড়বিড় করে বলল খুশবু। আরশাদ বুঝতে পেরে কিঞ্চিত হাসলো। তাদের গন্তব্য বেশি দূর নয়। আরিফ নেমে গেল মাঝপথে। আরশাদের চুপচাপ মুখখানি দেখে খটকা লাগলো খুশবুর। আপনি আজ এমন চুপসে আছেন কেন? জানি না, কিছু ভালো লাগছে না। আমার প্রতি কি বিরক্ত এসে গেছে? আরশাদ আচমকা ব্রেক কষালো, টেনে ধরলো খুশবুর হাত। প্লিজ এইসব কথা কখনো বলবে না। তোমার প্রতি আমার বিরক্তি কেন আসবে? জানি না। দুজনের মাঝে ছড়িয়ে গেল নীরবতা। আরশাদ মনটা খচখচ করছে, এলোমেলো তার সকল ভাবনা। ভিসাটা নিয়ে আপনি চিন্তিত আরশাদ? একদম না, আজ না হোক কাল ভিসা আসবেই। এইসব ছাড়ো তো। দুজনের কথা চলল দীর্ঘক্ষণ। ভার্সিটির কাছাকাছি আসতে আরশাদ গাড়ি থামালো, দুহাত আগলে জড়িয়ে ধরল তার ফ্লুজিকে। ফ্লুজিও আজ নিজ থেকে আরশাদের কপালে চুমু খেলো। দুজনের গভীর আলিঙ্গন শেষে মন খারাপেরা বিদায় জানিয়েছে। পরীক্ষা দেখে শুনে ভালোভাবে দেবে। যাওয়ার সময় আমি আসবো, নিয়ে যাব। আজ কিন্তু সন্ধ্যায় আবার মুভি দেখবো। আমি তোমাকে ডিনার শেষে ছাড়বো। এর আগে যদি বাহারুল হক আমার নামে যুদ্ধ ঘোষণা করেন, তাতেও আমি আমার বউ ছাড়বো না। শ্বশুরের নাম ধরে কেউ ডাকে? আমি ডাকলাম। মাঝে মাঝে মনে হয় উনি আমার শ্বশুর নয়, শত্রু। আরশাদ, লাভ ইউ জান, এবার যাও। খুশবু পরীক্ষা শেষে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রইল আরশাদের আশায়, কিন্তু আরশাদ আসেনি। ছেলেটার কোনো বিপদ হয়নি তো? দুশ্চিন্তারা এসে দখল করে খুশবুর মন মস্তিষ্ক। মনের ভুলে আজ ফোনটাও নেওয়া হয়নি। একটা খবর জানিবে সেই উপায়ও নেই। খুশবু বাড়ি ফিরে দেখতে পেল অনিমার ফ্যাকাশে মুখ। আম্মু, কিছু কি হয়েছে? তোমায় এমন লাগছে কেন? ফ্রেশ হয়ে দে, আমি ভাত বাড়ছি। না, আমি এখন ভাত খাবো না। তুমি বলো কি হয়েছে? আরশাদ চলে গেছে মা। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ইতালি। ধপ করে মেঝেতে বসে পড়ল খুশবু। আরশাদ তাকে না বলে চলে গেল। কেন চলে গেল? মেয়ের অবস্থা দেখে অনিমা বিচলিত হলো। খুশবুকে আগলে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, তুই ভয় পাচ্ছিস? আরশাদ আসবে তো। ওর দাদিমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ওনার অবস্থা নাকি ভীষণ খারাপ। আরশাদ যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে। আমি ওনার কাছে যাবো আম্মু। আরশাদ আসবে তো, তোর কাগজপত্র তৈরি হলে তোকে নিয়ে যাবে। খুশবু উঠে দাঁড়ালো, দ্রুত নিজের কক্ষে গিয়ে ফোন চেক করলো। হোয়াটসঅ্যাপে আরশাদের মেসেজ এসেছে। আমার ফ্লোসি, আমি চলে যাচ্ছি মানে ভেবো না আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। গ্রানি হসপিটালে ভর্তি। বম ড্যাড পড়বে আমাকে এই কথা না জানালেও গ্রানির শারীরিক অবস্থা অবনতিতে আমাকে জানাতে বাধ্য হয়েছে। সুযোগ মতো আমি তোমাকে সব আপডেট দেবো। আমি জানি এখন তুমি আশাহত হয়ে ছিটকে পড়ছো। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর, আমি ফিরে আসবো। আজ হয়তো আমাদের সবচেয়ে সুন্দর সন্ধ্যা হতো, কিন্তু তা যে এইভাবে বিষাদের রূপ নেবে কে ভেবেছিল? আমি তোমাকে এই মেসেজ যখন লিখছি তখন আমার হাত কাঁপছে। এক একটা শব্দ তুলতে আমার ভীষণ কসরত করতে হচ্ছে। একদিকে গ্রানির চিন্তা, অন্যদিকে তোমাকে রেখে যাওয়ার আফসোস, শোক। দৃঢ়তা দিয়ে বলছি আমি ফিরবো। যদি আমি ফিরে না আসি তবে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে এসো, যেমনটা আমি তোমায় ফিরিয়ে এনে পুনরায় তোমাকে বদ্ধ করেছে আমার পিঞ্জিরায়। নিজে যত্ন নেবে, নিজেকে ভালোবাসবে। আজ আবার বলছি, এই মেসেজটা যখন পড়ছো মন থেকে ভেবে নিও তোমার চোখের জলে ভেজা দুটো ঠোঁট আমার দখলে। ছেলে চলে গেছে, এই ছেলে আর ফিরবে কিনা কে জানে। এখন রুমের দরজা আটকে শোক পালন করে কি হবে? চুপ করবে তুমি? মেয়েটাকে কষ্ট দিয়ে কথা বলা এবার ছাড়ো তুমি। আমি কষ্ট দিচ্ছি? ওই আরশাদকে বিয়ে করতে তুমি নিজেই তো উস্কে দিয়েছিলে অনিমা। আমি উস্কেছি? তুমি যদি রোহানের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি না হতে, আমি কখনোই মেয়ের বিয়ে আরশাদের সাথে দিতাম না। তুমি নিজের মতামতের জোর খাটালে, আমিও খাটালাম। বাহারুল হক প্রত্যুত্তর করলেন না, তবে আপন মনে বকতে বকতে চলে গেলেন নিজের কক্ষে। বাবা মায়ের ঝগড়া খুশবু সবটাই শুনল। আরশাদ এইভাবে চলে যাওয়ায় তার ভেতরটা যে কতটা পুড়ছে কেউ কি বুঝতে পারছে না? না চাইতেও মনের কোণে উকি দিচ্ছে একটাই কথা, আরশাদ কি আমি ঠকালো? নাকি আরশাদ প্রতিশোধ নিল? আমি তো আরশাদের সেই প্রেমিকা নই। আমি কেন সব তাই মাথায় নেব? অজরে কাঁদল খুশবু। হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে তার অপেক্ষা কখন আরশাদ যোগাযোগ করবে তার সাথে। টানা 14 ঘন্টা জার্নি শেষে বাসায় ফিরল আরশাদ।
মন মেজাজ সবটাই বিক্ষিপ্ত তার। গ্র্যানির চিন্তায় ছেলেটার পাগল পাগল অবস্থা। আরিফের দু চোখ ফুলে আছে। সর্বদা হাস্যোজ্জ্বল ছেলেটা যে আজ সারাটা রাস্তায় কেঁদেছে, এই কথা কি কেউ মানবে? দুই ভাই বাড়ি ফিরে দেখা পেল বাবা ইমরান হাসানের। দুই ছেলেকে বুকে জড়িয়ে অচরেই কাঁদলেন তিনি। তার শীত মুখখানি রক্তিম বিক্ষিপ্ত হয়ে আছে। কান্নার আওয়াজে এগিয়ে এলেন আরশাদের মা আফরোজা। বাঙালি মায়ের দিকে তাকিয়ে আরশাদের মনে পড়ে গেল তার ফ্লুজির কথা। মেয়েটা এখন কেমন আছে? কি করে হলো এসব? তোমার গ্রানি শ্বাসকষ্ট আছে সেটা তো জানোই। হঠাৎ বেড়ে গেলে কি থেকে কি হয়ে গেল নিজেও বুঝলাম না। হাসপাতালে নেওয়া হয়েছে, অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আরশাদ, তোমরা আমাকে আগে কেন জানাওনি? তোমার গ্রানি অসুস্থ হয়েছে 2 দিন হলো। আমরা ভেবেছি সবটা ঠিকঠাক হয়ে যাবে। ওনার তো মাঝে মাঝে এমন হয়। গ্রানির সঙ্গে আমি দেখা করতে চাই। এখন গিয়েও লাভ নেই, দেখা করা যাবে না, কাল যেও। আরশাদ মাথা দুলালো। ইমরান ছেলের দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বললেন, খুশবু কেমন আছে? ভালো। তাকে বলে এসেছো? না, ফ্লুজির এক্সাম ছিল, আমার শাশুড়িকে বলে এসেছি। যাও বিশ্রাম করো। আরিফ, তুমিও তোমার ঘরে যাও। আরশাদ এবং আরিফ দুজনে লাগেজ হাতে তুলল। আরশাদ উল্টো দিকে হাঁটা দিতে আফরোজা বললেন, আরশাদ, আজ আবিরের সাথে থাকো, আর না হয় গেস্ট রুম ফাঁকা আছে সেখানে থাকো। তোমার ভিলা পরিষ্কার করা হয়নি। আমি যাওয়ার পর সব কি গোছকাজ করা হয়নি? তা হয়েছে, তবে আজ আর পরিষ্কার করিনি। আমি পারবো, সমস্যা নেই। আরশাদ পুনরায় লাগেজ নিয়ে হাঁটা শুরু করলো। সিঁড়িঘর পেরিয়ে নিচে তাদের স্টোর হাউসের মাধ্যমে আরশাদের ভিলায় যাওয়ার শর্টকাট মাধ্যম। ভিলার দরজা খুলে গহীন অন্ধকারের গহ্বরে হারিয়ে গেল আরশাদ। কতদিন পর এসেছে সে নিজের নীড়ে। তার বয়স যখন 17, তখন এই বাড়িটা নতুন কেনা হয়। আরশাদের অনেক ইচ্ছা নিজের মতো করে একটি ভিলা সাজাবে, সেখানে তার পছন্দের সব হবে। আরশাদের প্রতিটা চাওয়া পাওয়া রাখার চেষ্টা করে তার বাবা ইমরান হোসেন। যেহেতু আরশাদের চাওয়া খুব কম, আর সেই কমটুকুকে অধিক গুরুত্ব দেয় তার বাবা মা। মোবাইলের ফ্ল্যাশ অন করে সুইচ বোর্ড খুঁজে বের করলো আরশাদ। আফরোজা প্রতিটা আসবাবপত্রে আলগা কাপড় বিছিয়ে রেখেছে, যেন ধুলো জমে নষ্ট না হয়। এসব ফেলে আরশাদ চলল দোতলায় নিজের কক্ষে। যতটা পারা যায় পরিষ্কার করে সাবান নিতে প্রস্তুত হলো। একটা লম্বা শাওয়ার শেষে মোবাইল হাতে জানালা খুলে বসলো সে। বর্তমানে গরম পড়লেও মৃদু বাতাসে গায়ে কাটা তুলছে তার। বিন্দু বিন্দু জলকণা এখনও দখল করে আছে আরশাদের দেহের প্রতিটা ভাঁজে। আরশাদ ঘড়িতে তাকালো। সময় এখন রাত 12টা। তাহলে বাংলাদেশে এখন নিশ্চয়ই ভোর 4টা। ফ্লুজি নিশ্চয়ই ঘুমাচ্ছে। তিমিরে ঢাকা আকাশটাই তাকিয়ে মনটা হু হু করে কেঁদে ওঠে আরশাদের। আকাশের নীরবতা যেন আজ তার দুঃখ বোঝে। আকাশকে সাক্ষী রেখে আরশাদ বারবার বলতে চায়, আমি ফিরবো ফ্লুজি, আমি ফিরবো তোমার কাছে। আমি তোমার সহিত থাকতে চাই, যেমনটা অশ্রু মিশিয়ে থাকে দুধ লোচনে। আরশাদ ফোন তুলে ফ্লুজিকে মেসেজ করলো। ভেবে রেখেছিল মেয়েটা ঘুমে নিশ্চয়ই, এখন মেসেজ দেখবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেসেজটির সাথে সাথে সিন হলো। আরশাদ তৎক্ষণাৎ ফোন করলো তার ফ্লুজিকে। অপর পাশ থেকে ফোন রিসিভ করে নীরব হয়ে রইল মেয়েটা। ফ্লুজি, আমার জান, আমাকে একা ফেলে কেন চলে গেলেন? আমি আসবো। জানি। বিশ্বাস করো আমায়? খুব বেশি। তাহলে ভয় কিসের? নিঃসঙ্গতার। আরশাদ দীর্ঘশ্বাস ছাড়ল। হিম বাতাসে তার গায়ে কাটা তুললেও বসে থাকতে মন্দ লাগছে না। জ্ঞানী কেমন আছে আরশাদ? আমি দেখতে যাইনি, কাল যাব। আঙ্কেল আন্টি ভালো আছেন? এই সময় আর কতটা ভালো থাকতে পারে? ভয় পাবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। গ্রানি তোমাকে নিয়ে কতটা আহ্লাদ ছিল তুমি ভাবতেও পারবে না। আমি চাই না গ্রানি এই সময় আমাদের ছেড়ে চলে যাক। মনোবল রাখুন। তুমি ঘুমাওনি কেন? আর গলাটা এমন ভাঙা লাগছে কেন? ঘুম আসেনি, তাই ঘুমাইনি। এই বে, তুমি কান্না করছিলে? কই, একদম না। আমি তো মুভি দেখছিলাম। মিথ্যে বলছো আমায়? আঁকে পরে যা করেছো। এবার আমি তোমাকে সামনাসামনি দেখেছি, চিনেছি, বুঝেছি। কখন তোমার নিঃশ্বাসের তাল ঘন হয়, কখন হালকা হয়, আমি সবটাই জানি। তোমাকে আমি পুরোটাই চিনে ফেলেছি। কিন্তু আমি কি আপনাকে চিনতে পারিনি আরশাদ? দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আরশাদ জানালা বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়। আমি চলে যাওয়ার পর আঙ্কেল নিশ্চয়ই তোমাকে অনেক কথা শুনেছে, তাই না? কই? মিথ্যে বলবে না। আঙ্কেল আমাকে একটুও পছন্দ করেন না। তিনি নিশ্চয়ই ভেবে বসে আছেন আমি তোমাদেরকে ঠকিয়ে এখানে চলে এসেছি। বলেছে। যাও ঘুমাও, ভিসাটা হয়ে যাক, তুমি আসবে আমার সাথে। খুশবু ফোন রাখলো। এই সম্পর্কের কোনো নিশ্চয়তা সে পেল না। আদৌ কি আরশাদের ফেরা হবে?
সেই রাতে আশাদের আর ঘুম হলো না। সকাল হতে তৈরি হয়ে এসে আর আরিফ মিলে চলে গেল গ্র্যানিকে দেখতে। সবচেয়ে খুশির ব্যাপার, ডাক্তাররা আশার আলো দেখিয়েছেন। গ্র্যানি ডেঞ্জার জোন থেকে ফিরে এসেছেন। সুস্থ হতে সময় লাগলেও আশা করা যায় তিনি খুব শীঘ্রই আগের মতো ফিরবেন। আরিফকে হসপিটালে রেখে আরশাদ তার রেস্টুরেন্টে ঘুরতে এলো। সম্পূর্ণ নিজের জমানো টাকা দিয়ে আরশাদ একটি বাঙালিয়ানা রেস্টুরেন্ট দিয়েছে। ইতালির রোমে অনেক বাংলাদেশি বসবাস। মাঝে মাঝে তাদেরও ইচ্ছে হয় কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতে। ব্যস্ততায় সব পদের খাবার সেভাবে রান্না করাও হয় না। বাঙালি মায়ের বুদ্ধিতে আরশাদ এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করে। শুরু থেকেই সে সফলতার মুখ দেখেছে। পুরোটা রেস্টুরেন্টের সব কর্মচারী বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ বাংলাদেশের। রেস্টুরেন্টের একজন হাস্যোজ্জ্বল কর্মচারীর নাম রিমি। মেয়েটা পড়াশোনার তাগিদে এই রুমে থাকছে। আরশাদের সাথে তার ভীষণ সখ্যতা। রেস্টুরেন্টে আরশাদকে দেখেই খুশিতে আত্মহারা রিমি। শুভ সকাল স্যার, কেমন আছেন আপনি? ফাইন। সবটা কেমন চলছে? বেশ ভালো। ইমরান স্যার মাঝে মাঝে এসে সবটা চেক করে যান। স্যার, আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করব? না, চা নিয়ে এসো। রিমি কিছুটা অবাক হলো। আরশাদ রেস্টুরেন্টে এসে কখনো চা চায়নি। মূলত আরশাদ চা খুব একটা পছন্দ করে না। আরশাদ কফি লাভার। কিন্তু হঠাৎ চা চাওয়ায় রহস্যটা রিমি বুঝতে পারল না। মেয়েটার মনে খেলে গেল প্রশ্নেরা। স্যার, চা? অভ্যেস হয়ে গেছে আমার। উনি চাটা ভীষণ ভালো বানায়। আগে পছন্দ করতাম না, বাট এখন ভীষণ মিস করছি। ম্যাডাম কেমন আছে স্যার? ভালো আছে। স্যার, ম্যাডামকে খুঁজে পাওয়ার গল্পটা বলবেন কবে? আরশাদ শ্লেষ হাসলো। চেয়ারে বসে ফোন হাতে তুলে বলে, এক কাপ চা আনো, আর যারা যারা প্রেমের গল্প শুনতে চায় তাদের ধরে আনো। আজ আমি তোমাদের আমার গল্প শোনাবো। মালিক হিসেবে আরশাদ ভীষণ অমায়িক একজন মানুষ। এত মাস সবারই কৌতূহল ছিল আরশাদ কি সত্যি ফ্লুজিকে পেয়েছে। আজ বুঝি সেই কৌতূহলের অবসান ঘটল। আরশাদ সবাইকে সামনে বসিয়ে তার গল্প শোনাতে ব্যস্ত। অপরদিকে জ্বরে কাঁপছে খুশবু। শরীরে যেন আগুনের লাভা সৃষ্টি হচ্ছে। একের পর এক জলপট্টি দিয়েও জ্বর কমাতে ব্যর্থ অনিমা। খুশবু কখনো প্রেম করেনি, ভালোবাসায় মজা নেই। সে জানে না প্রিয় মানুষের দূরত্ব কতটুকু পোড়ায়। আজ আরশাদের শূন্যতা তাকে বুঝিয়ে দিচ্ছে বদ্ধ যন্ত্রণা কাকে বলে। কাউকে বলা যায় না, বোঝানো যায় না। নীরবে সহ্য করার এক ব্যর্থ চেষ্টা। বনপালং ফুলটি ছিঁড়ে হাতে তুলে নিল আরশাদ। ফুলটার সৌন্দর্য অবলোকন করে দু ঠোঁটের সাহায্যে ফু দিয়ে উড়িয়ে দিল উদ্দেশ্যহীনভাবে। আরশাদের ফুতে ক্ষুদ্র ক্ষুদ্র সকল পাপড়ি উড়ে ছিন্ন ভিন্ন। ডেইজি ফুলগুলো তার দিকে তাকিয়ে যেন হাসছে। আরশাদ একটি ডেইজি হাতে তুলে ভাবল ফ্লুজের কথা। তার ভিলার ব্যাকইয়ার্ডে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি আপেল গাছ। এত এত আপেল গাছে ধরেছে যে এত আপেল কে খাবে? অধিকাংশ আপেল গাছের পদতলে পড়ে নষ্ট হয়ে আছে। নিজ হাতে আরশাদ সবটা পরিষ্কার করলো। হালকা গরমেও সে কেমন ঘেমে একাকার। ফ্ল্যাট এলো আরশাদ। হাতের কুড়াল রেখে ঘুরে তাকালো আরশাদ। তার দিকে ছুটে আসছে একমাত্র ফুফাতো বোন এলিনা। মুহূর্তে তার ঠোঁট জোরে ছড়িয়ে পড়েছে চমৎকার হাসি। এলিনা ছুটে এসে জড়িয়ে ধরে আরশাদকে। ইতালিয়ান ভাষায় চলতে থাকে দুজনের বাক্যালাপ। কেমন আছো এলিনা? অনেক অনেক ভালো। দিন দিন তুমি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ ভাইয়া। সিরিয়াসলি? ইয়া। এলিনা আরশাদকে ছেড়ে আপেল গাছটার কাছে গেল। একটি আপেল ছিঁড়ে কামড় বসাতে বাধা দিল আরশাদ। না তো এই খাওয়াটা ঠিক নয় এলিনা। ভাইয়া, তোমার গাছটা অনেক সুন্দরভাবে বেড়েছে। ফুপু এসেছে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছে, চলো তুমি। এলিনার হাত ধরে ভিলার দিকে এগিয়ে গেল আরশাদ। আরশাদের দাদা দাদি ইসলাম ধর্ম গ্রহণ করলেও আরশাদের ফুপু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি তার খ্রিস্টান ধর্মতে ছিলেন এবং আছেনও। সেই সূত্রে এলিনা খ্রিস্টান ধর্মের মেয়ে। আরশাদের হাত ধরে ঘরে ফিরল এলিনা। আফরোজা তখন রান্নার কাজে ব্যস্ত। সেই ব্যস্ততাকে সঙ্গ দিয়ে কথা বলে যাচ্ছেন আরশাদের ফুপু গ্লোরিয়ার সহিত। আরিফ ফোন চালাতে চালাতে বাইরে আসছিল। তখনই অনুভব করে তার নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে মিষ্টি এক ঘ্রাণ। চকিতে তাকাতে আচমকা তাকে জড়িয়ে ধরল এলিনা। মেয়েটার নরম হাতের ছোঁয়ায় আরিফের গলা ধরে ঝুলে যাচ্ছে। এলিনার প্রতি তার অন্যরকম টান। এই টান সামলাতে হিমশিমে পড়তে হয় ছেলেটাকে। অথচ এলিনার মেয়েধীন নরম শরীরটা তাকে আষ্টে পৃষ্ঠে জটিল সমীকরণে ফেলছে। আরিফ বিভোর হলো, দু হাতে শক্ত বন্ধনীতে জড়িয়ে ধরতে চেয়েও পারল না। আরশাদ দাঁড়িয়ে, ভাইয়ের সামনে নিশ্চয়ই এই ভুল করা যাবে না। আবির ভাইয়া কেমন আছো? আই এম গুড সুইটি। কোথায় ছিলে এতক্ষণ? আরশাদ ভাইয়ের সাথে ব্যাকইয়ার্ডে। ওর ভুতুড়ে ভিলায় গেলে নাকি? যেও না কিন্তু। ভাবি এলে সেই ভুতুরের ভিলার পরে দেখা মিলবে। এলিনার কথায় দুই ভাই কিঞ্চিত হাসলো। তাদের হই হুল্লোড়ে এগিয়ে এলো আরশাদের ফুপু গ্লোরিয়া। আরিফ এবং আরশাদকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন তিনি। বউকে ছাড়া দেশে এলে কেন? আমার আরেক পৌঁছা হসপিটালে ভর্তি। সেটা বুড়ো হয়ে গেছে, তাকে বাদ দিয়ে দাও। মায়া ফুপু, মায়া।
মায়া যে বড় ভয়ানক জিনিস। বিদেশি বউ কি দেশি বউকে মানবে? দুই সতীন কিন্তু হেব্বি জমবে। ঘর জুড়ে হাসির রোল পড়ল। বহুদিন পর হাসলো সকলে। গ্র্যানির সুস্থতার খুশিতে সবার মাঝে বিরাজ করছে স্বস্তি, আনন্দ, উল্লাস। আরশাদ ঘুম থেকে ওঠার পর থেকে অনেকবার ফ্লুজিকে কল মেসেজ করেছে, কিন্তু মেয়েটা অনলাইনেই আসেনি। আরশাদ ভেবেছে ও হয় ঘুমে, তাই আর বিরক্ত করেনি। ইতালির ঘড়িতে সময় এখন দুপুর 1টা, তাহলে বাংলাদেশের সময় বিকেল 5টা। আরশাদ ফ্লুজিকে না পেয়ে অনিমাকে ফোন করলো। একের পর এক 12টি মিস কল দেওয়া শেষে তাও অনিমা ফোন তোলেনি। সাহস নিয়ে বাহারুল হককে ফোন করলো আরশাদ। বাহারুল হক কিছুক্ষণ পরে ফোন তুললেন। আসসালামু আলাইকুম বাবা, আরশাদ বলছিলাম। কে তোমার বাবা? কেন আপনি? শ্বশুর বাবা। কেমন আছেন বাবা? খবরদার বাবা ডাকবে না। রেগে আছেন মনে হচ্ছে। মা ভালো আছে? আর খুশবু কেমন আছে? বাহারুল হক তাচ্ছিল্য হাসলেন। এই তো সুযোগ আরশাদকে বকে দেওয়ার। তিনিও আজ সুযোগ ছাড়লেন না। মন মতো রাগ জেদ সবটা উজাড় করে দিতে প্রস্তুত হলেন। আমার মেয়েকে কি পেয়েছো তুমি? মানলাম তোমার বিপদে তুমি চলে গেছো। আমার মেয়েটা কতটা লাজুক সে কথা আমি জানি। সকাল থেকে তার জ্বরে গা পুড়ছে। তুমি একবারও খোঁজ নিয়েছো? জ্বর কমার কোনো অবস্থাই নেই। ডাক্তারের কাছে এনেছি, খোঁজ নেওয়ার হলে নেবে, না হলে ছেড়ে দাও আমার মেয়েকে। আরশাদ হতবাক, হতভম্ব। এমনটা যে হবে সে তো ভাবেনি। খুশবুকে দিন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কোনো দরকার নেই, বাসায় গিয়ে কথা বলবে। এখন রাখছি। আরশাদের হাঁসফাঁস বাড়ল। এক ছুটে চলে যেতে ইচ্ছে হলো বাংলাদেশে। দু হাতের সাহায্যে মাথার চুল খামছে টেবিলে সাজানো কাচের ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে ফেলল। আরশাদের ভিলায় আরিফ নিচতলায় এসে সবে দাঁড়িয়েছিল। কাঁচ ভাঙার শব্দে চমকে গেল সে। দেরি না করে দ্রুত দোতলায় উঠে আরশাদের হাঁসফাঁস অবস্থা দেখে ভীষণ ভয় পেল ছেলেটা। ব্রো, কি হয়েছে? সর সামনে থেকে, সর। প্লিজ, এমন করছো কেন? কি হয়েছে? ব্লাডি পিচ। কফি মগটা আরশাদ ছুঁড়ে ফেললো আরিফের পায়ের কাছে। ভাগ্যিস ছেলেটা ছিটকে দূরে সরেছিল। আরিফ ভীষণ অবাক হলো ভাইয়ের এমন আচরণে। ফ্লুজে চলে যাওয়া নিয়ে আরশাদের জঘন্যতম আচরণের সাক্ষী হয়েছিল আরিফ। তবে কি আবার শুরু হতে চলছে সেই? কিন্তু কেন? ফ্লুজি তো এখন তার স্ত্রী। দূরত্ব চাইলেও সহজে মুক্তি নেই। থরথর করে কাঁপতে থাকে আরশাদ। আরিফ দ্রুত আরশাদকে জড়িয়ে ধরে। ব্রো, কি হয়েছে আমায় বলো। আমি কি করেছি? আমার কি দোষ? আরে কি হয়েছে বলবে তো? ফ্লুজি অসুস্থ আরিফ। আঙ্কেল আমার সঙ্গে ধমকে সুরে কথা বলেছেন। ওনার প্রতিটা কথায় এটাই বোঝায় যে ফ্লুজির শরীর খারাপের জন্য আমি দায়ী। তাই বলে তুমি এমন করবে? ডাক্তার তোমাকে কি বলেছে ভুলে গেছো? সহজে হাইপার হওয়া যাবে না। প্লিজ কাম ডাউন। আমি ফ্লুজির সঙ্গে কথা বলবো এক্ষুনি, মানে এক্ষুনি। ব্যবস্থা করার যেভাবে পারিস ব্যবস্থা কর। আমি দেখছি, তুমি শান্ত হও। ডাক্তার দেখানো শেষে বাসায় ফিরল খুশবু। জ্বরের দাপটে দু চোখে যে ঝাপসা দেখছে সে। কাঁপা কাঁপা হাতে ফোন চেক করে আরশাদের মেসেজ দেখে এক চিলতে হাসি ফুটে ঠোঁটের কোণে। অনিমা বুঝতে পারেন মেয়ে কী চায়, তাই তো তিনি খুশবুকে রেখে চলে যান অন্য রুমে। সেই সুযোগে আরশাদকে ভিডিও কল করে খুশবু। ফ্লুজি, ঠিক আছো তুমি? আরশাদের এলোমেলো বিধ্বস্ত অবস্থা দেখে কিঞ্চিত অবাক হয় সে। আপনাকে এমন লাগছে কেন? তুমি খাওনি, ঘুমাওনি, অনিয়মে জ্বর বেঁধেছো তাই না? না। জিভার টেনে ছেড়ে ফেলবো। আমার সঙ্গে মিথ্যে কথা নাই, ওকে? বলো কি করছিল গতবার? আরশাদের কথায় নমনীয়তা নেই, আছে অধিকার বোধ, জেদ। খুশবু ভয় পেল, ঢোক গিলে চুপচাপ তাকিয়ে রইল আরশাদের পানে। রনিকে পাঠাবো? পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে ফ্লুজি। রনি, সেই ছেলের নাম যে ছেলের মাধ্যমে আরশাদ খুশবুকে খুঁজে পেয়েছে। যে ছেলে আরশাদের ফোনে মেসেজ দিয়েছিল বলে খুশবু সেদিন জেনেছিল তার বাবার অসুস্থতার কথা। আরশাদ নিজেই বলেছে রনি মোটেও ভালো ছেলে নয়। রনির হুমকি কেন দিচ্ছেন আরশাদ? তা তো রনি গেলেই বুঝতে পারবে। পাঠাবো নাকি তুমি বলবে? আব্বু গতকাল থেকে এত এত কথা শুনিয়েছে যে আমার ধৈর্যে কুলায়নি। সন্ধ্যা থেকে ওয়াশরুমে ভিজেছি, খাইনি, ঘুমাইনি, সব মিলিয়ে। সাহস দেখে অবাক হই। সামনে থাকলে না আবার গোসল করাতাম। বেয়াদব মেয়ে। জ্ঞানী কেমন আছে? ভালো। সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী সপ্তাহে আমি ফিরবো, কিন্তু আমি ফিরছি না। আমি কি বলেছিলাম নিজের যত্ন নেবে? তুমি নাওনি। তুমি আমার দেওয়া কথা রাখুনি, তাহলে আমি কেন কথা রাখবো? খুশবু আচমকা রেগে গেল। পাল্টা রাগ নিয়ে এসে বলে, আসতে হবে না আপনাকে। আমি বলেছি আপনি আসুন। আপনি ছাড়াও আমার চলবে, শুধু চলবে না, দৌড়াবে অন্তত। এবার ফ্রিডম লাইফে ফিরেছি। সাহস তো তোমার কম নয়। খুশবু ফোন কেটে দিল। হাতের ফোনটি ছুঁড়ে ফেললো দূরে। এসব মানসিক যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। জীবনে শান্তি চাই, শুধুই শান্তি।
অপরদিকে আরিফ ভাই ভাবির ঝগড়া সবটাই পরখ করলো। তবে ছেলেটা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ল্যাপটপ কোলে নিয়ে অনলাইনে প্লেনের টিকিট দেখছিল সে। আরশাদের কথা মতো আগামী সপ্তাহে বাংলাদেশে যাওয়ার কথা। হঠাৎ আরশাদের মত পাল্টে গেল। আরিফের উদ্দেশ্যে বলে, আরে টিকিট দেখতে হবে না, ক্যান্সেল কর, যাবো না বাংলাদেশে। আশা তাই ফ্রিজ ফ্রাই নেবে না? না একটু মাংস নাও। লাগবে না। তুমি তো কিছুই নিলে না, শুধু ডাল দিয়ে কেউ খায় নাকি? মামির বাড়িতে এলে তবে তো ভিন্ন ভিন্ন খাবার হয়। ভেবেছিলাম সবাই আড্ডা দিতে দিতে জমিয়ে ডিনার করবো। তোমার কি হয়েছে বলো তো? আরশাদ পূর্ণ দৃষ্টি রাখলো এলিনার চোখে। ছেলেটার ভাব ভঙ্গিমা যে বুঝিয়ে দিচ্ছে সে কতটা রেগে। আক্রমণাত্মক হওয়ার আগে আরিফ আড়ালে আরশাদের পায়ে ধাক্কা দিল। চোখ ইশারায় বুঝিয়ে দিল এলিনার সাথে কোনো রাগ দেখানো যাবে না। আরশাদ দমে গেল। গ্লাস ভর্তি পানি খেয়ে নিজের রাগটা সংবরণ করলো। পরিস্থিতি পাল্টাতে আরিফ এলিনাকে বলে, আমাকে ফিশ ফ্রাই দাও এলিনা। খাবার টেবিলে আবারও হইচই আড্ডা। আফরোজা ইমরান বুঝতে পারলেন ছেলের কিছু তো একটা হয়েছে। ফ্লুজের সাথে আবার কোনো ঝামেলা হয়নি তো? আর যদি কোনো ঝামেলা হয়ও এসব মানতে পারবে না তারা। সুস্থ সবল ছেলেটাকে কেমন উন্মাদ বানিয়ে ছেড়েছে। আফরোজার মনে জেদ ঢুকলো, এই মেয়েকে একবার হাতের কাছে পেলে ইচ্ছা মতো শাসিয়ে ছাড়বে। খাবার আর খাওয়া হলো না আরশাদের। নিজের ভিলায় ফিরে নিচতলায় কিছুটা গোছগাছ করে দোতলায় গেল। দোতলার একটি কক্ষে বিশাল 3টে বুকশেলফ। সেই কক্ষটা লাইব্রেরি হিসেবে সাজিয়েছে আরশাদ। মন মেজাজ ঠিক রাখতে বই খুলে বসলো সে। কিন্তু অস্থির মন এসব কি মানে? মূলত মানতে চায় না। আচমকা তার ফোন বেজে উঠল। ইটালিয়ান বন্ধু ডিলান ফোন করেছে। আরশাদ আর ডিলানের অনেকক্ষণ কথা চলল। এর মাঝে ডিলান বলে, তুমি জানো অ্যাডেন লিভ-ইনে আছে? কি এসব কবে কি করে হলো? তুমি যাওয়ার পর থেকেই আমাদের মাঝে তুমি ফার্স্ট যে আগে নিজেকে ভার্জিনিটি হারিয়েছো। চট করে আরশাদের মুখভঙ্গি পাল্টে গেল। সে যেন একটা মজার কথা শুনেছে। আরশাদ হলো বিবাহিত ব্যাচেলর। এসব কথা যদি ডিলান জানে ছেলেটা নিশ্চয়ই হাসবে। তাই বিবাহিত স্ত্রীকে কাছে পাওয়ার স্বীকৃতি সে আদৌ পায়নি, অথচ তার বন্ধু গার্লফ্রেন্ডের সহিত। পাল্টা মেজাজ খিচে গেল আরশাদের। ভেতরটায় জমলো রাগ, জেদ। ফ্লুজের জন্য মনটা কেমন কেমন করছে। ডিলান তাড়া দিয়ে বলল, আরশাদ নাইট ক্লাবে চল, অনেকদিন হয় হুল্লোড় করা হয় না। শরীরটা ভালো লাগছে রিলান, এখন ফোনটা রাখছে, পরে কথা হবে। আরশাদ অস্থির হলো। কোলের বইটা রেখে নিজের কক্ষে ফিরল। ইতালির সময় অনুযায়ী রাত এখন 12টা। বাংলাদেশে নিশ্চয়ই 4টা বাজে। আরশাদ অনলাইনে ঢুকতে দেখতে পেল ফ্লুজি অ্যাক্টিভ। চট করে তার মেজাজটা আবার পাল্টে গেল। এই অসুস্থ মেয়েটা কেন জেগে আছে? দেরি না করে ফ্লুজিকে ফোন করলো সে। ভেবেছিল রাগের মাথায় মেয়েটা ফোন রিসিভ করবে না, কিন্তু আরশাদকে অবাক করে দিয়ে ফ্লুজি ফোনটা ধরল। আরশাদ নিজের অনুভূতি লুকিয়ে রাগান্বিত স্বরে বলল, এত রাতে অনলাইনে কেন? এই কেন রে? কোনো উত্তর নেই। কি করছো? ক্যান্টিনে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি। মজা নিচ্ছ আমার সাথে এই রাতে? তো আপনি অদ্ভুত প্রশ্ন করলে আমি অদ্ভুত জবাব দিব। এই রাতে বিছানায় থাকা ছাড়া আর কোথায় থাকবো? আরশাদ দমে গেল। জ্বর কমেছে? হুম। রাগ দেখাও আমাকে। এই রাগের ফল কিন্তু ভালো হবে না জান। এমনি তো কোনো কিছু ভালো হচ্ছে না। ফোন করেছেন কেন? আমার বউ আমি খোঁজ নেব না? কে আপনার বউ? বাংলাদেশের এক কোণে বসে থাকা এক ছোকরটে মহিলা, যে পারে আমার সঙ্গে দুধতে ঝগড়া করতে, কাছে গেলে দম ফোস। আরশাদের সহিত খুশবু ন্যাকা রাগ দেখালো। দ্রুত সে ফোন কেটে অফলাইনে চলে গেল। 6 দিন পর হসপিটাল থেকে গ্র্যানিকে বাসায় আনা হলো। গ্র্যানির ফিরে আসা নিয়ে ঘরে চলল ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন। ডাইনিং স্পেসটাকে সুন্দর করে সাজালো এলিনা। মেয়েটা ভ্যানিস থেকে প্রতিবার আসার সময় প্রস্তুত হয়ে থাকে, যতটা পারা যায় আনন্দ করে যাবে। আরিফ আর চোখে বারবার নজর ঘোরালো এলিনার দিকে। বাদামি চুলের গোছায় খোপা করে কেমন তারা দিয়ে কাজ করছে মেয়েটা। একটা শাড়ি পরে কোমরে আঁচল গুজলে এই মেয়েকে নির্ঘাত বউ বউ লাগবে। সবার আড়ালে চুপিসারে বাইরে গেল আরিফ। হাতে করে নিয়ে এলো কয়েকটা ডেইজি ফুল। আরিফ সবার আড়ালে এলিনার খোপায় গুজে দিল একটি ডেইজি ফুল। এলিনা অবাক হয়ে হাসলো। আরিফ সেই হাসিতে মুগ্ধ হয়ে বলল, এলিনা মাই প্রিন্সেস। আমি প্রিন্সেস। তুমি কবে বড় হবে বলো তো? এলিনা বুঝলো না আরিফের বাংলা কথা। মেয়েটা শুধু আগ্রহ নিয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। ভাইয়া কি বলছো? আমি তো বাংলা কথা বুঝি না। বুঝতে হবে না। আরিফ মাছি তাড়ানো ভঙ্গিমায় চলে গেল। আরশাদ এসে বসলো গ্র্যানির পাশে। গ্র্যানি আদেশ সুরে বললেন, ফ্লোসিকে ফোন করো, আমি তার সাথে কথা বলতে চাই। বাংলাদেশে এখন গভীর রাত রানী, ফোন করলে মেয়েটার ঘুমটা ভেঙে যাবে তো। তুমি ছেড়ে কবে? আবিরকে রেস্টুরেন্টের দায়িত্ব দিয়ে তুমি চলে যাও। ওর পড়াশোনা আছে, শুধু শুধু ওকে ঝামেলায় কেন ফেলবো? হঠাৎ এত পোস্টার হলে যা লুজির সাথে দেখা করার ইচ্ছে নেই নাকি? সেই ইচ্ছা আমার কোনোদিন ফুরাবে না।
গ্লোরিয়া তখন গরম গরম মাংসের বাটি নিয়ে এলো। গরম বাটি টেবিলে রাখতে তাতে আঙুল পুড়ে দিল এলিনা। মাংস খাওয়ার তারায় বেচারির চিরল 2 আঙুলে আচমকা ছ্যাঁকা লেগে গেল। এলিনা এসবে অভ্যস্ত নয়, অল্পতেই চেঁচিয়ে উঠল সে। আরিফ পাশেই ছিল। এলিনার 2 আঙুল তৎক্ষণাৎ নিজের মুখে পুরল। গ্লোরিয়া দৌড়ে গেলেন পানি আনতে। আরিফ অধৈর্য হয়ে বলে, এলিনা, জ্বালা কমেছে? জ্বলছে তো। গ্লোরিয়া আস্তে পানির বাটিটায় হাত চোবালো এলিনার। গ্লোরিয়া গ্র্যানি আরিফের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নিলেও আরশাদ কিন্তু ঠিকই সরু চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। আরিফের অস্থিরতা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করলো। এলিনা সরে যেতে আরিফের সহিত চোখাচোখি হয় আরশাদের। ব্যাস, আরিফের সব দম যেন ফুরিয়ে গেল। ইতস্তত বোধ কাটাতে ক্যাবলাকান্ত রূপে হাসলো আরিফ। আরশাদ উঠে এলো আরিফের কাঁধে হাত দিয়ে চাপা স্বরে বলে, আমি পুরুষ, আমি প্রেমিক, তাই তোর অস্থির 2 চোখের ভাষা আমি সহজেই বুঝতে পারি। না, তুমি কিছুই বুঝে না ব্রো। পড়াশোনায় লেগে আছো, পড়াশোনায় থাকো। একবার এসবে ফেসে গেলে শরীর মন দুটোকে সামলাতে হিমশিম পড়বে কিন্তু। আরিফ প্রত্যুত্তর করলো না। এলিনার ভীতি মুখখানি দেখে শুধু দীর্ঘশ্বাস ছাড়ল। আরশাদের রেস্টুরেন্টে আজ বাঙালিদের ঢল নেমেছে। যেহেতু আজ শুক্রবার অফ ডে, সেই হিসেবে ইতালিতে থাকা প্রত্যেক প্রবাসী তাদের দিনটিকে আনন্দ উপভোগে কাটানোর জন্য রেস্টুরেন্টে এসেছে। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা এসেছে বন্ধুদের সঙ্গে। আরশাদ সবার কার্যক্রম পরখ করছিল। হাসি মুখে সবটা দেখে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্ট থেকে যে তার ভালো পরিমাণে আয় আসবে সেও স্বপ্নে ভাবেনি। মূলত শখের দরুনে রেস্টুরেন্ট শুরু করেছিল সে। আরশাদ সরু রাস্তায় গান গাইতে গাইতে হাঁটছিল। তার সাথে সঙ্গ দিয়ে নাম না জানা এক পাখি ক্রমশ ডেকে চলছে। রাস্তার ধারে বিক্রি করা লিলি দেখেই থেমে গেল সে। দোকানের কাছে গিয়ে জানতে চাইলো দাম কত। আরশাদ দামাদামি করে মুঠ ভর্তি লিলি কিনল। ইতালির জাতীয় ফুল লিলি। সাদা লিলি ইতালির একটি জাতীয় প্রতীক। সাধারণত ধর্মীয় প্রসঙ্গে ভার্জিন ম্যারি এবং পবিত্র পরিবারের সাথে যুক্ত। নিজ ভিলায় ফিরে লিলি ফুলগুলো একটি টবে রেখে শটান হয়ে শুয়ে পড়ল আরশাদ। মন শরীর দুটোই ক্লান্ত। ফ্লুজিদাকে ইদানিং একটু বেশি এড়িয়ে চলছে, ঠিক আগেরবারের মতো। আগেরবার যেমন একের পর এক এড়িয়ে যাওয়া আরশাদকে বিক্ষিপ্ত রাগান্বিত করেছিল, ঠিক তেমনটাই হচ্ছে। কিন্তু আরশাদ হাল ছাড়ার পাত্র নয়। এখন তার পালিয়ে যাওয়ার সুযোগ তো নেই। এই মেয়েটা বিবাহিত, যতই এড়িয়ে যাক আর আড়াল হোক, তার শেষ গন্তব্য আরশাদের বুকে। মুখ লুকালে আরশাদের বুকেই লুকাবে। ফোন হাতে তুলে খুশবুর ছবি দেখছিল আরশাদ। ছেলেটা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে,